এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। এই যে ট্রেনিং দেওয়া হবে, 20 কোটি মানুষের মধ্যে আপনি কতজনকে ট্রেনিং দিতে পারবেন? আমি কিছুদিন আগে ভূমিকম্পের বিষয়, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ অনেকগুলো ভূমিকম্প হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে ভূমিকম্প এমন পর্যায়ে যায়নি যেখানে প্রাণহানি ঘটতে পারে। কিছু ইনজুরি হয়েছে, ছোটোখাটো হয়তো হয়েছে, কিন্তু ম্যাসিভ আকারে কিছু নেই। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। এই যে ভূমিকম্প হচ্ছে, এটির একটি অন্যতম কারণ হচ্ছে গুলশান এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, এই যে এলাকাটি, এখানে আমার পরিষ্কার মনে আছে, ছোটোবেলায় দেখেছি যে 50 ফিট গেলে, 50 ফিটও যাওয়া লাগতো না, 20-25 ফিট গেলেই বা 15 ফিট গেলেই পানি বের হতো। এখন আমি শুনেছি সেখানে প্রায় 600-700 ফিট নিচে যেতে হয় পানি পাওয়ার জন্য। এবং এটি আপনারা এখানে অনেকেই আছেন হয়তো কম বেশি ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে জড়িত, আপনারা এই খবরটা আপনারা জানেন। 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি টেনে তুলছে। তার ফলে যেটি হচ্ছে, নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন এবং সকলে খেয়াল করেছেন, সকলে শুনেছেন, অনেকবার শুনেছেন। আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে, সেটিকে যদি আমরা ছড়িয়েও দেই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে 20 বছর সময় লাগবে। 20 বছরে আপনার জনসংখ্যা আরও বাড়বে। আপনারা নিশ্চিত পত্রিকায় দেখেছেন, কয়েকদিন আগে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা যেখানে পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে পানিতে, নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটোবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনও দেখা যায় না, তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনও যায় না এপার থেকে ওপার। কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, নোনতার কারণে নোনতা পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, যে বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সেই প্রেশারটাকে রাখতে চাই, আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে, এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে, সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, সেই পানিটিকে আমরা আরও যাবতীয় কাজে ব্যবহার করতে পারি। এবং শুধু এটাই নয়, এটার সাথে আরেকটি সমস্যা আছে। আমাদের ব্রহ্মপুত্রে যে তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন,